আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের সিজন 2 পার্ট 5। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমি বললাম কিন্তু আমার নামটা কি করে আসে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার পিছনে? উনি বলল কারণ। এতটুকু বলি উনি থেমে গেলেন। আমি বললাম কারণ কি? উনি বলল ভয় পেয়ে গেলে নাকি। উনি একটু তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, মেজাজটা পুরোই বিগড়ে গেল। যারে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি তারে কিভাবে এতটা আঘাত করতে পারি? আমি বললাম ভয় তো তখনই পেতাম যখন আমি অপরাধী হতাম। একটু রাগীভাবে বললাম উনাকে। উনি বলল, আরে বউটা দেখি রাগ হয়েছে। আসলে হয়েছে কি? আমি বললাম কি হয়েছে? রাগটা এখনো বিদ্যমান। উনি বলল, তোমার রাগী মুখখানা অনেকদিন হলো দেখা হয় না, তো তাই একটু রাগানোর চেষ্টা করলাম। খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন উনি। আহ, এমন হাসি দেখলে কেই বা রাগ করে থাকতে পারে? আমি বললাম হয়েছে দেখা এবার। রাগী মুড নিয়ে উনার দিকে নিজের মুখটা এগিয়ে দিলাম। উনি বলল, আহ শান্তি। আমার গালে চুমু দিয়ে কথাটি বললেন। আমি বললাম এটা কি হলো? গালে হাত দিয়ে জিজ্ঞেস করলাম। উনি বলল, আমার বউকে আদর করলাম। ওনার মুখে হাসির রেখা দেখা যাচ্ছে। আমি বললাম কেন করবেন? উনি বলল, ও মা, আমি আমার বউকে আদর করতে পারবো না? উনি অবাক হয়ে বললেন। আমি বললাম আসছে বউ বলতে? কিছুক্ষণ আগেই তো নিজের বউকে অপরাধী বানিয়ে দিয়েছিলেন। আর কোনো অপরাধী কখনো ভালো বউ হতে পারে না। সো আমি আপনার বউ না। বলেই যে উঠতে যাব, উনি হাতটা ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন। উনি বলল, আরে বউ, আমি দুষ্টুমি করেছি, এত রাগ কেন? আমি বললাম তো কি করব? আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। উনি বলল, বলেছো কখনো? আমি বললাম বলার সুযোগটা কখনো পেয়েছি? উনি বলল, গত 3 মাস ধরে কি করেছো? আমি বললাম গত 2 মাসে তো বুঝতে পারিনি আপনাকে ভালোবাসি। যখন বুঝতে পারলাম আপনাকে ভালোবাসি তখন তো কত কিছুই ঘটে গেল। উনি বলল, ও, তবে কিছু কথা কি তুমি জানো? আমি বললাম কি কথা? উনি বলল, তুমি কতটা সুন্দর। আমি বললাম যতটাই সুন্দর হই না কেন, আপনার বান্ধবীর থেকেও তো কম। উনি বলল, ওরা সুন্দর, তবে তোমার থেকে বেশি নয়। আমি বললাম এসব আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন? উনি বলল, জানো, তোমার ঠোঁটগুলো অসম্ভব রকমের সুন্দর, যেগুলো আমাকে প্রতিনিয়ত কাছে টানে। তোমার চোখগুলো কতটা গভীর মায়াবী, ইচ্ছে করে তার গভীরতায় সবসময় ডুবে যায়। তোমার চুলগুলো এতটাই সিল্কি যে ইচ্ছে করে সবসময় তোমার চুলগুলো হাত দেই। তোমার চুলের সুবাসে হই আমি প্রতিনিয়ত আসক্ত। হায়, আমি যে নেশাক্ত। যদিও মেয়েদের নিজস্ব কোনো চুলের সুবাস নেই, সব শ্যাম্পুর, তবুও ভালো লাগে তোমার চুলে নাক গুছাতে, এই চুলগুলোর সুবাসের নেশায় নেশাক্ত হতে। জানো, বিশেষ করে তোমার হাত এবং হাতের আঙুলের প্রেমে আমি বেশি পড়েছি। ইচ্ছে করে সারাক্ষণ তোমার হাত ধরে রাখি। তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যা আমার পক্ষে বলা সম্ভব না। জানো, খুব মনে পড়েছিল তোমায় যখন মৃত্যুকে সামনে দেখেছিলাম। একটা ক্ষণিকের জন্য মনে হচ্ছিল তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো হয়তো তোমার সাথে করে আর পূরণ করা হলো না। স্বপ্নগুলো কল্পনাতেই রয়ে গেল। খুব আবেগী হয়ে কথাগুলো বলছেন উনি। আমি বললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। আপনার বুকে মাথা রেখে আমি সব দুঃখ ভুলে যাওয়ার বিশ্বাসটুকু পাই। অশ্রুমাখা চোখে ওনার বুকে মাথা রেখে বললাম। উনি বলল, এই দাঁড়াও। হুট করে ওনার কণ্ঠে সন্দেহের আভাস ভেসে উঠল। আমি বললাম, না, দাঁড়াতে পারবো না, আপনি এভাবেই বলুন। উনি বলল, তোমার এত কষ্ট কোথা থেকে আসলো? সেকা টেকা খাইছো নাকি? আমি বললাম, সেকা তো আমি প্রতিদিনই খাই। আহ, যে জলাটাই না জ্বলে হাতে ছেঁকা খাইলে। ছেঁকা খাওয়ার পর মনে হয় পৃথিবীতে ছেঁকা খাওয়ার মতো কষ্ট আর দুনিয়াতে নেই। তবে ছেঁকা খাইলে আম্মু টুথপেস্ট লাগিয়ে দিত, আর আস্তে আস্তে জ্বলা বন্ধ হয়ে যেত। আমি ওনাকে দুষ্টুমির হাসি দিয়ে কথাগুলো বলছি। উনি বলল, উপস, আমি এই আগুনের ছেঁকা খাওয়ার কথা বলিনি। আমি বললাম, তাহলে কোন ছেঁকা খাওয়ার কথা বলছেন? আমি নিষ্পাপ মানুষের মতো ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বলল, প্রেমে ব্যর্থ হওয়ার পর যে ছেঁকা খাওয়া হয় সেই ছেঁকা খাওয়ার কথা বলছি। আমি বললাম, ও, তবে আমি ছেঁকা কখনোই খাইনি, কারণ জীবনের প্রথমবার যার প্রেমে পড়েছি তার বুকে মাথা রেখেই এই মুহূর্তে তার সঙ্গে প্রেম সংলাপ করছি। তো সে যদি ছেঁকা দেয় তাহলে তো খেতেই পারি, না হয় জীবনে আর ছেঁকা খাওয়া হবে না। উনি বলল, পাগলি বউ আমার, বলে উনি আমাকে খুব যত্ন করে তার বুকের মাঝে জড়িয়ে ধরলেন। যদিও আমি এতক্ষণ ওনার বুকে মাথা রেখে কথা বলছিলাম। আমি বললাম, উনি বলল, তোমার এক্সের কি খবর? আমি বললাম, আমার এক্স পেলেন কই? আমি অবাক হয়ে গেলাম। উনি বলল, কেন, যার সাথে তুমি সারাক্ষণ চ্যাটিং করতে? আমি বললাম, দেখুন, এই পোলার লগে এমনি চ্যাট করতাম, কোনো রিলেশন ছিল না আমার। অনেক রাগ নিয়েই বললাম, ব্যাটারে কতবার বলেছি উনি আমার একমাত্র ভালোবাসা। উনি বলল, যদি কোনো রিলেশন নাই থাকে তবে সেদিন কেন? এতটুকু বলেই থেমে গেলেন। কেমনটা লাগে কও দেহি? এই বেচারার এই স্বভাবটা আমার একদমই পছন্দ না। শালায় কোনো কথা পুরো একবারে বলবে না, এতটুকু বলেই তার মুখে তালা লেগে যায়।
আমি বললাম, বলুন সেদিন কি? উনি বলল, সেদিন কেন দেখেছিলাম তার সাথে রেস্টুরেন্টে বসে হেসে দুলে কথা বলতে। আমি বললাম, শুনুন, ও আমার বন্ধু ছিল, সাথে আমার অনেক বন্ধুরাও ছিল। দেখেননি আপনি? নাকি শুধু আমাকেই দেখতে পেয়েছিলেন? উনি বলল, সবাইকে দেখতে পেয়েছি, তবে তোমার মতো সবাইকে হাসতে দেখিনি। আমি বললাম, এখন কি আমি হাসতেও পারবো না নাকি? উনি বলল, তুমি হাসতে পারবে না এমনটা আমি বলিনি, তবে সবচেয়ে বড় কথা হলো আমি চাই তুমি সবসময় হাসো। আমি ব্যতীত অন্য কেউ দেখতে পায় না। তুমি আমার একান্তই আমার। তোমার সকল সৌন্দর্য শুধু আমি অনুভব করব। এর বাইরে কেউ যদি তোমার সৌন্দর্য দেখতে পায় বা তুমি দেখাও, তবে এর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে। কিছুক্ষণ আগে ওনার বলা কথাগুলো খুবই রাগাচ্ছিল আমায়, তবে এখনকার কথাগুলো মন ছুঁয়ে গেল। মানুষটা খুবই অদ্ভুত, এতটা ভালোবাসে, তবে তার বহিঃপ্রকাশ এতটা কম কি করে? খুব অবাক লাগে মাঝে মাঝে ওনার কথাগুলো শুনলে। জানি এটা যে একজন মানুষ কখনো তার আপন মানুষটার ভাগ দিতে পারে না। ভাগ তো দূরের থাক, কারো পাশে এক পলক দেখাটাও সহ্য করতে পারে না। নিশ্চুপ হয়ে বসে আছি, ওনার কথাগুলোর প্রতি উত্তর ভাষা নিয়ে আমার কাছে। তারপর দুজনেই কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। কতটা বিভোর হয়ে ঘুমাচ্ছেন উনি, মনে হচ্ছে কতকাল স্বস্তির ঘুম দেননি উনি। হবে কি করে, গত কিছুদিন হয়তো ঘুমাননি উনি। সকালবেলায় নাস্তা করে উনি কয়েকটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। তখনই শাশুড়ি মা জিজ্ঞেস করলো, কই যাস? উনি বলল, আম্মু একটু ফার্মে যামু। গত সিজনের হিসাবটা গরমিল লাগছে। ইস, আমার বরটা দেখি মায়ের সাথে কথা বলতে গেলে একেবারে বেজাবিড়াল হয়ে গেল। কতটা নরম সুরে কথা বলছেন উনি, এই বুঝি কোনো ভুল করে বসলেন? শাশুড়িমা বলল, এই অবস্থায় বাহিরে যাওয়া লাগবে না, যা কাজ করার এখানে বসে কর। আম্মু একদম কড়া গলায় বলল। উনি বলল, আমার তো স্পটে গিয়ে দেখা দরকার, ফাইল অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা। আম্মু বলল, আগে কিছুটা সুস্থ তো হবি। উনি বলল, এমনিতে অনেক লোকসান গুনতে হচ্ছে, আবার যদি সবকিছু পরে করবো বলে ফেলে দেই তাহলে অনেক হিমশিম খেতে হবে। শাশুড়িমা বলল, তুই ভালো বুঝিস, তবে কিছুটা স্বাভাবিক হয়তো দেখতে পারতি। আম্মু তার ছেলের যুক্তির কাছে হার মেনে নিলেন। ওনার যুক্তির কথাগুলো শুনে আমার একটা ক্ষণিকের জন্য মনে হলো উনি হিসাব বিজ্ঞানীর ছাত্র কম, যুক্তিবিদ্যার ছাত্র বেশি। রান্নাঘরে কাজ করছি, সাথে শাশুড়ি ননদী দুজনই বিদ্যমান। তখন নীলু এসে বলল, আচ্ছা মামি, একটা কথা বলো তো। আমি বললাম, কি কথা গো বুড়ি? নীলু বলল, ধরো আমি তোমার পুত্রবধূ হলাম, তখন তুমি আমার সাথে কেমন ব্যবহার করবে? নীলু জিজ্ঞেসমূলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি বললাম, কেমন ব্যবহার আবার? একজন শাশুড়ি তার পুত্রবধূর সাথে যেমন ব্যবহার করে, এর চেয়ে ভালো জবাব আমার কাছে আর নেই। নীলু বলল, তার মানে তুমি নানির মতো আমাকে কাজ করাবে, যেমন নানি তোমাকে দিয়ে করাচ্ছে? নীলু অবাক দৃষ্টিতে কথাগুলো বলছে। আমি বললাম, এগুলো মেয়েদের করতে হয় মামি, এটা তো মেয়েদেরই কাজ। নীলু বলল, আহ, তার মানে শ্বশুর বাড়িতে গিয়ে পায়ের উপর ঠ্যাং তুলে মেকআপ আর রূপচর্চা করা হবে না? তুমিও সেই নানির মতো হয়েছ, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই। নীলু কথাগুলো বলি মুখটাকে বাংলা পাঁচের মতো করে কোমর দুলে হেঁটে চলে গেল। আমরা তিনজন অবাক হয়ে তাকিয়ে রইলাম, এই পুচকি বুড়িটা কি সব বলে গেল? এর মাথায় এসব আসে কোথা থেকে? নির্ঘাত মোবাইলে ভিডিও দেখে শিখেছে। হঠাৎ করে মা বলে উঠলেন, বৌমা। আমি বললাম, জি আম্মু। শাশুড়ি মা বলল, আমি কি সত্যি তোমাকে জ্বালাই? মা খুব নরম গলায় বলছেন। ওনার এমন প্রশ্নে আমি খুবই লজ্জা পেলাম, খুব অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে। হয়তো আমার কোনো দুর্বলতা আছে, যার জন্য মায়ের মনে এমন প্রশ্ন জেগেছে। আমি বললাম, আম্মু। মুখ দিয়ে কোনো কথা বের হলো না। অস্ত্রসিক্ত নয়নে মায়ের মুখের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শাশুড়িমা বলল, আরে বৌমা, তুমি এতটা সিরিয়াসলি কথাটা নিচ্ছ কেন? আমি তো নীলুর কথার পরিপ্রেক্ষিতে কথাটা বললাম। আমার চেহারার অবস্থা দেখে মা অবুধ অবাক হয়ে গেল। আমিও কোনো কথা বলছি না, নিশ্চুপ হয়ে বসে আছি। মা এসে আমাকে জড়িয়ে নিলেন। উনি বলল, আরে পাগলি মেয়ে, আমি তো কখনো তোমাকে ছেলের বউ ভাবিনি, সব সময় নিজের মেয়েই ভাবি। আমার জন্ম দেওয়া মেয়েটা আমার জন্য যতটুকু, তুমিও ঠিক আমার জন্য ততটুকুই। আমি না হয় বুড়ো মানুষ। নীলুর কথাগুলো শুনে আচমকা তোমাকে একটা কথা বলে বসলাম, আর তুমিও সেই কথা নিয়ে এভাবে মন খারাপ করে ফেললে। ভাগ্য করে ওনার মতো একটা শাশুড়ি কম মা পেয়েছি, যিনি বকেনও নিজে, আবার মনটাও ভালো করেন তিনি। আমার বরকে দেখলে বোঝা যায় তার মা কতটা আদর্শবান, কারণ একজন আদর্শ মায়ের সন্তান আদর্শ মানুষ হয়। তবে মাঝে মাঝে অশ্লীল পরিবার থেকেও আদর্শ মানুষের জন্ম হয়। দুপুরে খেতে বসেছি, উনি এখনো বাসায় আসেননি। এই অসুস্থ শরীর নিয়ে তার কাজ করতে হবে। ওনার এই কাজগুলো একদমই পছন্দ হয় না আমার। কতটা অসুস্থ তিনি, কোথায় বাসায় একটু বিশ্রাম নিবে? না, তার তো কাজ আর কাজ। বিকেল বেলায় তিনি বাসায় ফিরলেন, চেহারায় যেমনটা ক্লান্তি, তার চেয়েও বেশি রাগের ছাপ। আমি কোনো কথা বললাম না ওনার সাথে, কিন্তু বাড়ির কেউই
ওনার সাথে কোনো কথা বলছে না। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার। ওনাকে দেখলাম অনেক কষ্ট করে নিজেই হেঁটে রুমে চলে গেল, যদিও বাড়ির উঠোন পর্যন্ত রিক্সা এসেছেন। আমি বললাম, আচ্ছা আপু, একটা কথা বলুন তো। আপু বলল, কি ভাবি বলো। আমি বললাম, আপনার ভাই বাসায় ফিরলে আম্মুর সাথে কথা বলে তারপর রুমে যান। উনি যদি কখনো কথা না বলেন, আম্মু ডাক দিয়ে এসেই কথা জিজ্ঞেস করেন। কিন্তু আজ কি হলো? উনিও কিছু বললেন না, আর আম্মুও কিছু জিজ্ঞেস করলেন না। কি হয়েছে ব্যাপারটা বলুন তো। আপু বলল, হা হা ভাবি, আজ তুমি বুঝতে পারলে? ভাই রেগে আছে দেখে আম্মু কথা বলার সাহস পায়নি। আপু একটু হেসে কথাটি বলল। আমি বললাম, মায়ের আবার সাহস থাকা লাগে নাকি তার সন্তানকে কোনো কিছু বলতে? আপু বলল, না লাগে না, তবে ভাইয়ের রাগ যখন উঠে তখন প্রচন্ড ভয়ে থাকি আমরা, কারণ ভাই সহজে রাগে না যে। আর যদিও রেগে যায় একবার, তখন কারোরই পরোয়া করে না। আমি বললাম, ও তাই নাকি? আমি অবাক হয়ে বললাম, আজ পর্যন্ত বিষয়টা আমার জানা ছিল না, জানবই বা কি করে? ওনাকে তো কখনো সচক্ষে রাখতে দেখিনি। আপু বললাম, তাই। শোনো ভাবি, ভুল করেও ভাইয়ের সাথে গিয়ে বেশি কিছু বলার বা জিজ্ঞেস করার চেষ্টা করো না। যখন দেখবে ভাইয়ের মন ভালো হয়েছে, তখনই জিজ্ঞেস করবা কি হয়েছে। আপু আমাকে হুঁশিয়ারি কণ্ঠে কথাগুলো বলল। আমি বললাম, আচ্ছা আপু। আপু বলল, ভাইয়ের মন ভালো হলে নিজে এসে দেখবা সবার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর রুমে এসে দেখি মামু বাগিনা ফোনের মধ্যে কি যেন করছে, তাও আবার খুব মনোযোগ দিয়ে। আমিও একটু উকি মেরে দেখি, মামু ভাগিনা দেখি লুডো খেলছে। আমি হুট করে বলে ফেললাম, আমাকে নেওয়া যাবে? তাদের খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছে। নীলু হুট করে বলল, কে তুমি? নীলুর মনোযোগ খেলার দিকে, আমার দিকে না তাকিয়ে কথাগুলো বললো নীলু। আমি বললাম, আমাকে চিনো না? বাহ, খুবই আফসোসি ভাষা নিয়ে কথাগুলো বললাম ওকে। নীলু বলল, ওরে আমার শাশুড়ি, বসো বসো। নীলু আমার চেহারার দিকে তাকিয়ে একটু সরে কথাটি বলল। আমি বললাম, ফোনটা কার? ওরা যে ফোনটায় খেলছে এই ফোনটা দেখছি নতুন, কিন্তু ফোনটা কার? নীলু বলল, মামার ফোন এটা। আমি বললাম, দুটো ফোন থাকা সত্ত্বেও আরো একটা নতুন ফোন নেওয়ার কারণ কি? উনি বলল, আমার হাতে আগের দুটো ফোন একবারও দেখেছো গত কয়েকদিন ধরে? আমি বললাম, খেয়াল নেই, তবে কাল রাতেও তো আপনার ফোন দিয়ে আপনার বান্ধবীর সাথে কথা বললাম। উনি বলল, এই ফোন দিয়েই কথা বলেছো। আমি বললাম, তাহলে ওই ফোন দুটো কই? হুট করে নীলু বলে উঠলো, ইয়ে, আমি জিতে গেছি, মামা হেরে গেছে, মামা হেরে গেছে। বাহ, উনি এইটুকু বাচ্চার সাথে হেরে গেলেন। না, উনি বোধহয় ইচ্ছে করেই হেরেছেন, কারণ মাঝে মাঝে হেরেও জিতা যায়। নীলু যদি হেরে যেত তাহলে তার মন খারাপ হতো, এজন্য উনি নিজেই হেরে গেলেন, নীলু যাতে খুশি থাকেন। বা কি টেকনিক! নীলু তো জিতার খুশিতে লাফালাফি করতে করতে বেরিয়ে গেল। উনি বলল, ছিনতাইকারী নিয়ে গেছে। আমি বললাম, কোন দিন? উনি বলল, যেদিন তোমাকে হোটেল রুমে একা রেখে গিয়েছিলাম। ওনার কথাটা আমার মাথায় বাজলো, তবে তার কথার কোনো রসভেদ আমি বুঝতে পারছি না। আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বললাম, বুঝলাম না। উনি বলল, তুমি না জানতে চেয়েছিলে কি এমন ঘটেছিল আমার সাথে সেদিন, যার জন্য আমার এমন পরিস্থিতি? ওনার কথাগুলো শুনে অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। যে লোকটাকে এত শতবার অনুরোধ করার পরেও একটা শব্দ বলেনি, তার সাথে এমন কি ঘটেছে? কিন্তু আজ সেই লোকটাই নিজের ইচ্ছে বলতে চাচ্ছে। বাহ, বিষয়টা তো খুবই জটিল। আমি বললাম, বলুন। উনি বলল, সেদিন বন্ধুর ফোন পেয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখানেই সে জব করে। 9টার দিকে তার কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরছিলাম, তখন 5 কি 6 জন এসে আমাকে ঘিরে ধরলো। দেখলেই বোঝা যায় সারাক্ষণ নেশায় আসক্ত থাকে তারা। বুঝতে পেরে তাদেরকে সাইড কেটে আসতে চেয়েছিলাম, তবে তা আর পারলাম না। হাতে একটা ফোন ছিল আর একটা পকেটে। তারা হাতের ফোনটা কেড়ে নিল, মানিব্যাগটা নিতে গিয়ে পকেটে থাকা ফোনটাও নিয়ে নিল। বুঝতে পারলাম তাদের কাছ থেকে জীবন নিয়ে ফেরাটা বড় পাওয়া হবে। তবে ফোন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলোতে অনেক ডকুমেন্ট ছিল আমাদের, যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন পড়ে আমাদের। এই ফোনটার জন্য তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের কাছে চাকু ছিল, কিন্তু চাকুর আঘাত করার সুযোগ পাইনি। মোটামুটি ফিলিং একটা ফাইট হয় তাদের সাথে। আমি তো আর কোনো মুভি নায়ক নই যে ভিলেনদের মেরে একরোশা করে দিতে পারবো। তবুও নিজের সবটা দিয়ে চেয়েছি। ওরা কিছুটা আঘাত পেয়ে সিক্ত হয়ে গেল, কিন্তু একা মানুষ তো আর 6 জনের সাথে পেরে উঠতে পারি না। এক পর্যায়ে ওদের মায়ের খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি। 6 জন মিলে তুলে নিল আমায়, একটা জঙ্গলের ভিতর নিয়ে প্রচন্ড মেরেছে। সবচেয়ে কষ্টকর আঘাত ছিল পায়ে। পায়ে যখন একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করেছিল, তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছে। ভাগ্য ভালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করেনি, তাহলে হয়তো জীবন নিয়ে ফিরে আসাটা অসম্ভব হয়ে যেত। তারাও তাদের ক্ষোভটা মিটিয়ে চলে গেল। শরীরে তাদের করা আঘাতের যন্ত্রণায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন হুঁশ ফিরে নিজেকে জঙ্গলের মাঝে আবিষ্কার করি, চারদিকে হাহাকার, এদিকে ওদিকে অনেকটা ঘুরি, কিন্তু হুদিস পাই না। তখন শরীরে আঘাতের চেয়ে ক্ষুধার যন্ত্রণা বেশি ছিল। কতক্ষণ বা কতদিন জঙ্গলে অনাহারে ঘুরেছি
তার কোনো ইয়াত্ত ছিল না আমার, আর আমি বুঝতেও পারিনি। সবশেষে একটা রাস্তার হুদিশ পেয়ে বেরিয়ে আসি জঙ্গল থেকে। মানিব্যাগে প্রয়োজনের বাইরে কিছু টাকা রাখতাম, যেগুলোর কথা আমার মাথায় আসলো। ভিতরের জার্সি প্যান্টের পকেটে কিছুটা টাকা থাকার কথা, পেলামও তবে কিছু না, অনেকটাই ছিল। ওই যে তোমাকে নিয়ে ঘুরবো ফিরবো বলে যে টাকাগুলো নিয়েছিলাম, ওইগুলোই রয়ে গেছে। ওই টাকাগুলো বেঁচে থাকতে সাহায্য করেছে। এরপর আর কি, লোকজনকে জিজ্ঞেস করে জায়গার নামটা জানলাম। কক্সবাজারই ছিলাম। ছোট মামার নাম্বারটাই শুধু মুখস্থ জানা ছিল। ওনার সাথে যোগাযোগ করে তার কাছে গেলাম। বাকিটা বোধহয় তোমার জানারই কথা। আমি বললাম, বুঝলাম। তবে আপনি যে বললেন যদি এই ঘটনাটা বিশ্লেষণ করতে হয় তাহলে সবার আগে আমার নামটা ভেসে উঠবে। উনি বলল, আরে পাগলি বউ আমার, আমি কথাটা মজা করে বলেছিলাম, তখনই তো বলেছিলাম তোমাকে। উনি আমাকে তার বাহুডোরে জড়িয়ে ধরলেন। আমি বললাম, বলবেন কেন? জানেন আপনার এই কথা কি প্রমাণিত করে? উনি বলল, কি প্রমাণ করে? আমি বললাম, আমি আপনাকে ভালোবাসি কম, ক্ষতি বেশি করি। আমি আপনার খারাপটাই চাই বেশি। উনি বলল, আহারে, তুমি যদি আমার খারাপ বা ক্ষতি কিছু করো সেটা আমি ভালোবাসা ভেবে সাদরে গ্রহণ করে নিব। শুধু দিন শেষে তোমাকে নিয়ে ঘুমানোর সুযোগটা থাকলে আমার হবে। উনি আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললেন, এমন আলতো করে ভালোবাসার পরে যখন ভালোবাসার মানুষটি ভর হয়ে কপালে এঁকে দেয়, তখনকার অনুভূতিটা একটা মেয়ে কখনো প্রকাশ করতে পারে না। যতই প্রকাশ করুক না কেন ততই কম হয়ে যাবে। আমি বললাম, উল্টাপাল্টা সব কথা কইয়া উনি আইসে বুকে নিয়ে ঘুমাবেন। ওনাকে হালকা ধাক্কা দিয়ে ওনার বাহু হাতে ছুটে চলে আসতে যাব, তবে পারলাম আর কই। একটা পা ভাঙা, তবে তার হাত তো ঠিক আছে। এক হ্যাচকা টান দিয়ে বিছানায় শুয়ে দিলেন আমায়। উনি বলল, ম্যাম কই যান? আমার থেকে পালানোর চেষ্টা? যতটা দূরে যাইতে চাইবেন এখন তার থেকেও বহুগুণ কাছে আমি টেনে নিব তোমায়। উনি নেশাক্ত নয়নে আমার আখিতে চোখ ঠেলে কথাগুলো বলছে। এমন আখিতে চোখ রাখিয়া যে ভালোবাসা বাড়ে, ভালোবাসা প্রকাশ পায়, তা আবারও প্রমাণিত। আমি বললাম, কাছে টানবেন উনি? গত কয়েকদিন একবারও কি মনে হয়নি বউয়ের সাথে গভীর সময় ব্যয় করা উচিত? এতদিন যেহেতু কিছুই হয়নি, এখন হওয়ার দরকার নেই। উনি বলল, তুমি বললেই কি আর হবে? আমি বললাম, আপনি তো কি, আমি না চাইলে কি কাছে আসতে পারবেন? উনি বলল, তুমি না চাইলে কি আর হবে, আমি জোর করে কাছে আসব। আমি বললাম, জোর করে আসার মানে জানেন? উনি বলল, কি? আমি বললাম, রেপ করা হবে। উনি বলল, তো রেপ করব। আমি বললাম, হই, আপনি ভালো মানুষ না। একটা অবলা নারীকে একটা রুমে পেয়ে এভাবে ইজ্জত কেড়ে নেবেন, এটা আপনার থেকে আশা ছিল না। উনি বলল, আমার থেকে কি আর ভালো কিছু আশা করা যায়? আমি বললাম, আচ্ছা শুনুন না। অনেক আগ্রহী হয়ে বললাম ওনাকে। উনি বলল, বলো গো। অনেকটা মধুরী হয়ে বললেন উনি। আমি বললাম, অনেকদিন হলো বাবার বাড়ি যাই না। আমি মনটা খারাপ করে বললাম। উনি তাচ্ছিল্যের সাথে বললেন, তো? আমি বললাম, বুঝেন না আপনি? উনি বলল, কি বুঝার আছে? আমি বললাম, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। উনি বলল, ওনাদের আসতে বলবো? আমি বললাম, বাড়িটা মিস করছি। উনি কি আমার কথাগুলি বলার উদ্দেশ্য বুঝতে পারছে না, নাকি বুঝেও বুঝতে চাচ্ছেন না? উনি বলল, গ্যালারিতে থাকা পিকচারগুলো দেখো। আমি বললাম, এতে আবার কষ্ট বাড়বে। উনি বলল, তাহলে আর কি করার আছে? আমি বললাম, আপনার কিছুই করার নেই? উনি বলল, আম্মুকে গিয়ে বলবো যে তোমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে। যাও, শুনে আসো আম্মু কি বলে। শাশুড়ি মায়ের রুমে গিয়ে দেখি উনি বই পড়ছেন, খুব মনোযোগ সহকারে। আমি বললাম, আম্মু? উনি বলল, হ্যাঁ মা বলো। ইস, এমন করে শাশুড়ি মা জবাব দেন, তখন মনে হয় শাশুড়ি নন, তিনি আমার মাই হন। বাবাকে যখন ডাক দিতাম তখন বাবাও ঠিক এমন করে জবাব দিতেন। আমার মতো কতজন পুত্রবধূ আছেন যে এমন একটা মা পেয়েছেন। আমি বললাম, আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে। উনি বইয়ের থেকে চোখ সরিয়ে আমার দিকে এমন ভাবে তাকালেন, মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। উনি বলল, শোনো মা, আমার ছেলেটা অসুস্থ, দেখতেই পাচ্ছ। এখন ওর সেবা করার জন্য একটা মানুষের প্রয়োজন। আর ওর মা আমি চাইলেও তো ওর সব সেবা করতে পারবো না, তাই তুমি থাকাটাই জরুরি। আমি বুঝতে পারছি অনেকদিন হলো তুমি বাবার বাসায় যাও না। ইফতি কিছুটা সুস্থ হোক, তখন তোমরা দুজনে গিয়ে ঘুরে আসো। আমি বললাম, ঠিক আছে আম্মু। আম্মুর যেতে বারণ করাটা যদিও খারাপ লাগছে, তবে তার কথাগুলো শুনে মনটা হালকা হলো। আসলেই তো আমার এখন যাওয়াটা একদমই ঠিক হবে না। উনি কতটা অসুস্থ, ওনাকে এই অবস্থায় রেখে আমি কি করে বাবার বাড়ি যাব? আমার মাথায় এমন ভাবনা আসলো কি করে? ওনার এই দুঃসময়ে যদি আমি পাশেই না থাকি তাহলে আমি কেমন স্ত্রী হলাম? আমার শাশুড়ি মা বলল, এই তো আমার লক্ষ্মী মেয়ে, আমার ফোনটা দিয়ে যাও তো। টেবিলের উপর রাখা মায়ের ফোনটা ওনাকে দিলাম। শাশুড়ি মা বোধহয় আমার বাবাকে কল দিবে। আমার বাবাকে আসতে বললেন, তাও কাল সকাল 8টার মধ্যে। এমন ভাবে বললেন যে বাড়িতে আমাকে নিয়ে কোনো হটগুল বেঁধেছে। বাবাকে একা আসতে বলেননি, সাথে অনিক এবং মাকেও।